দাদা, তোকে এভাবে দেখতে ভালো লাগে না। শ্রাদ্ধ থেকে আসার পর তুই একটা কথাও বলিসনি। আচ্ছা বল, তুই ছাড়া আমার আর কে আছে? হ্যাঁ, দাদা বল না। আচ্ছা কি হয়েছে আমাকে বল, বললে তোর হালকা লাগবে। তুই জানিস না, কষ্ট ভাগ করে নিলে কষ্টের বোঝা কমে যায়। বল না। আমি বলতে পারবো না রে বোন, আমি বলতে পারবো না। দাদা, কি এমন ভয়ানক কথা যে তুমি আমাকে বলতে পারবে না? দাদা, তাহলে কি তুই বাবাকে? কি বলছিস নেহা? এ কথা তুই ভাবতে পারলি কি করে? আমি তো জানি না যে বাবাকে কে খুন করেছে। তাহলে না জেনে কেন অনুভবের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দিলে? আজ তোমার জন্য দাদা, তোমার জন্য ছেলেটা অন্ধকার জেল হাজতে কুড়ে কুড়ে মরছে। কি অপরাধ তার? আর অপরাধ যদি থেকেই থাকে, সেই শাস্তি তুমি আমাকে দাও। অনুভবকে জেলে দূরে আটকে রেখে আমার মন থেকে তুমি ওকে দূরে রাখতে পারবে না। দেখ নেহা, আমি তোদের মতো আধুনিক না রে, রক্ষণশীল, তাই অনেক কিছুই মানতে পারি না। প্রতিহিংসায় অন্ধপরায়ণ হয়ে আমি অন্ধের মতো কাজ করেছি। বাবার আসল খুনিকে বাঁচিয়ে দিতে সাহায্য করেছি, কিন্তু আমার ভুলের কারণে যদি বাবার আসল খুনি বেঁচে যায়। না স্বদেশ, অত সহজে বাঁচতে পারবে না। সাপ গর্তের যত গভীরে লুকিয়ে থাক না কেন, সাপুরে তাকে ঠিক খুঁজে বের করবে। এই যে ওস্তাদজি, এই যে এদিকে আসুন, এদিকে আসুন। আমার জরুরি কাজ আছে, আমাকে যেতে হবে যে। আমি ডাকছি, তার চেয়েও জরুরি কাজ। গান গাইলেই কি বড় বড় শিল্পী হওয়া যায়? বড় শিল্পী হতে হলে প্রমোটার লাগে, প্রমোটার। আমি কে জানেন তো? আমি হচ্ছে গিয়ে নেতার পিএ। পিএ মানে বুঝুন তো, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। নেতা চালায় দেশ, আর আমি চালাই নেতাকে। ঠিকই আছে, হ্যাঁ, সেই জন্যই তো আমাদের দেশটা আজকের এই বেহাল অবস্থা। ঠিক বুঝলাম না, কি বললেন? বুঝতে পারলেন না? না, নেতার পোতার গুতাগুতিতে দেশটাকে তো একদম মালপো বানিয়ে ফেলেছেন। না রসগোল্লা, না তেল বড়া। দেখুন, এসব আতাং পাতাং ঘুম ভাঙ আলোচনা করে লাভ নেই। আমার অনেক ঝামেলা হতে আছে, অনেক ঝামেলা আছে। আসি 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 ভাই, আসি। মালপো? এটা আবার কি? না রসগোল্লা, না তেল বড়া। আচ্ছা, ছোকরা কি আমাকে অপমান করে গেল? না, অপমান গায়ে নিলে তো হবে না। আমাকে অপমান করা আর হাঁসের গায়ে পানি ছেটানো এক কথা। আমি ঝাড়া দিয়ে ফেলে দেবো। না না, অপমান গায়ে নিলে তো
নেতার মতো জননেতা হওয়া যাবে না। কি জানি বলে গেল কি, মালপো না? ভালোই বলেছে, মালপো। সোহাগ, তোমার এসব পাগলামি মোটেই ভালো লাগে না। দুদিন পরে আমাদের বিয়ে, মানুষ দেখলে কি বলবে? সবাই হাসাহাসি করবে তো। মানুষ দেখলে হাসাহাসি করবে, কিন্তু কিন্তু মানুষ আসল সত্যটা জানলে তো ছিছি করবে। ছিছি করবে? ছিছি করবে কেন? আমি এ বিয়ে করতে পারবো না স্বপ্না। কি বলছো তুমি এসব? ঠিকই বলেছি, তুমিও আসল সত্য জানলে তুমি এ বিয়ে করতে রাজি হবে না স্বপ্না। সেই আসল সত্যটা কি? প্লিজ আমাকে বলো। আমাদের বিয়েতে আমার বাবা তোমার বাবার কাছ থেকে 5 লক্ষ টাকা যৌতুক নিচ্ছে। আর আর সেই টাকা তোমার বাবা দিচ্ছে কেমন করে জানো? তোমাদের তোমাদের ওই দোকান বিক্রি করে। আমার আমার এসব ভালো লাগে না স্বপ্না, আমার এসব ভালো লাগে না। বাবু, হ্যাঁ আসেন আসেন। কি ব্যাপার, হঠাৎ করে থানায় আপনি? বসি। আসলে আমি একটা বিষয় আপনার সঙ্গে কথা বলার জন্য এসেছিলাম, ওই যে মুন্নার ব্যাপারে। আসলে মুন্না? হ্যাঁ, আসলে হয়েছে কি বাবু, মুন্নার ছেলেটা কিন্তু খারাপ না, জানেন? ও কিন্তু একটা মানে একটা ঘটনা চক্রে এখানে আটকে পড়েছে। আমিও তো জানতাম যে ও খারাপ না, কিন্তু ঘটনা যেটা ঘটছে সেটা তো ভালো কাজ না। না না, সেই ব্যাপারটাই আপনার সঙ্গে খোলাসা করে বলার জন্য আমি এসেছি, যদি আপনি শুনতেন তাহলে। বলেন। আসলে ওই যে গফফার চাচা আছে না, যে ঠসা গফফার, লোকটা তো ভালো না। ওনার যে ছেলে আছে না সোহাগ, সে সোহাগকে বিয়ে দিতে চেয়েছিল কিসের কারণে জানেন? যৌতুকের কারণে। এবং এই বিষয়টা নিয়ে মুন্ডা প্রতিবাদ করেছে, বলেছে যে যৌতুক নেওয়া হচ্ছে ঘৃণিত অপরাধ। সেই কারণে গফফার চাচা কি করেছে জানেন? ওর নামে একটা মিথ্যে মামলা দিয়ে ওকে এখানে ভরে রেখেছে। আপনি বিষয়টা যদি সত্যিভাবে ভাবেন না, তাহলে দেখবেন যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আপনার কাছে। ও ছেলেটা ভালো, মুন্না ছেলেটা ভালো, আমি জানি। না ঠিক আছে ঠিক আছে, একটা কাজ করেন, আপনি যান, আমি দেখতেছি বিষয়টা, আমি চিন্তা করতেছি। যান। আপনি দেখবেন, কিন্তু আমি মাইরি করে বলছি, ও কিন্তু ভালো ছেলে। ঠিক আছে, আপনি শিল্পী মানুষ বলছেন, আমি কথাটা বিশ্বাস করলাম। যান প্লিজ। জি জি, সালাম। তো ঝামেলা ভালো লাগে না তো। আমাকে মাফ করে দাও স্বপ্না, আমার অক্ষমতার কারণেই আমার বাবা তোমার বাবার কাছ থেকে যৌতুক নিচ্ছে। তোমার কোনো দোষ নেই। আমার কান্না পাচ্ছে আমার বাবার কারণে। বাবারা কত অসহায়, মেয়ের বিয়ের জন্য সর্বস্ব বিক্রি করতেও দ্বিধাবোধ করে না। আমার বাবার তো ওই দোকানটাই আছে, ওই দোকানটা বিক্রি করলে আবার বাবা কিভাবে চলবে বলো? অথচ সে এত বড় সর্বনাশ করছে, আমাকে একবারও খুনা করে জানতে দেয়নি। স্বপ্না, ওই দোকান আমি বিক্রি করতে দেব না। তোমাকে তোমাকে আমি বিয়ে করব শুধু আমার ভালোবাসার দাবিতেই, ভালোবাসার দাবিতেই। বাবা স্বদেশ, মানুষ তো সারা জীবন বাঁচে না। আমারও বয়স হয়েছে, দাদা চলে যাবার পর পরপারের প্রতি টানও বেড়েছে। প্রায় আমি স্বপ্নে দেখি দাদা আমাকে ডাকছে, খোকা, খোকা আমার কাছে। কিন্তু বাবা, তোমাকে আমি এই অবস্থায় ফেলে তো আমি পরপারে গিয়েও শান্তি পাবো না বাবা। হ্যাঁ, বলতে খারাপ শোনা, এই ন্যাড়ার জাতিরা আমাদের শান্তিতে থাকতে দেবে না। সাপে নেউলে একসাথে বাস করতে পারে না বাবা। কে সাপ কে নেউল কাকা?
মানে? কাকা, মানুষ তো মানুষই, মানুষ কখনো সাপনেউল হতে পারে না। হ্যাঁ, ঠিকই বলেছ। তোমরা আধুনিক মানুষ, তোমাদের চিন্তা চেতনাই অন্যরকম। কিন্তু বাবা, ইতিহাস ভুলে গেলে তো চলবে না। এই যে নেড়ার জাতেরা একের পর এক দাঙ্গা ফসাদ করে, এটা কি প্রমাণ করে না যে তারা আমাদের এখানে ভালোভাবে বাঁচতে দেবে না? তারপর নেহা এমন একটা কাজ করলো, ধর্মের মুখে, সমাজের মুখে, বংশের মুখে চুনকালি অন্য একটা জাতে। ছি 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 ছি। না না, আমি অবশ্যই এটা নিয়ে ভাবি না। ব্রাহ্মণের সুন্দরী মেয়ে, তার আংটি সে ড্রেনে পড়লেই কি, ময়লাতে পড়লেই কি, ধুয়ে নিলে আবার সব ঠিক। আমি কলকাতায় সব ব্যবস্থা করে এসেছি। কি ব্যবস্থা কাকা? বলবো বলবো সব বলবো, সব বলবো। তার আগে আমাদের একটা সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের কত তাড়াতাড়ি আমরা এখানকার পাট চুকিয়ে ভারতে চলে যেতে পারবো। কেন কাকা? নিজের দেশ ছেড়ে আমি কলকাতা চলে যাব কেন? কিরে, কি ভাবতেছিস? হ্যাঁ, কি ভাববো? কি চাস? জান থেকে যা। এ কলেই যাওয়া যায় নাই, আমাক পাগল পাইছিস তাই না? এ কলেও না, আমি তোর মনের সব কথা জানি। কি করেছিস সবার কাছে কয়া যায়। ওই তুই কি কবি? ভয় পাইছিস? কেমন মজা লাগে। দে 10টা টাকা দে তো, আমার খুব খিদে লাগে, তো আমি পাউরুটি খাবো। দে তাড়াতাড়ি দে। দে। আমার কাছে টাকা নেই। টাকা নেই মানে? তাহলে এক কাম কর, ওই ঠাকুরের সামনেতে নাইনি দে, চুপ করে যা। যা। কত বড় সাহস! যা এখান থেকে। ঠাকুরের টাকা নিতে চাস? পাপে একেবারে শেষ হয়ে যাবি। যা যা এখান থেকে। ও পাপ হবি না? তাহলে দরকার নাই, তাহলে আমি যাই। যাই। এ ঠাকুরের টেকা তোরা লিলি পাপ হয় না, আমি লিলি পাপ হবি কা? এই তোরা কেডা কইছে ঠাকুরের টাকা আমরা নেই? আমি সব জানি, সকলের কাছে কয়ে বেড়াবো। পাগল কি জানে? ও কি করে দিবে আমার সম্পর্কে? বাবা স্বদেশ, সম্পদের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। এই যে বাড়ি, মন্দিরের বিশাল দেবত্বর সম্পত্তি, এসবের মায়া করে কি লাভ? দিন যতই যাবে ততই ওদের লোভ বাড়বে। দাদাকে ওরা। কাকা, কাকা আপনি এভাবে কাঁদবেন না। ভগবানের উপর বিশ্বাস রাখেন, তার ইচ্ছেতেই সব কিছু হয়। দেখবেন সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ বাবা, সে বিশ্বাস তো আছেই, কিন্তু তারপরও নিজেকে সাবধানে রাখতে হয়। সেজন্যই বলি, এদেশ ছেড়ে একেবারে ভারতে চলে গেলেই সব চিন্তা দূর হয়ে যায়। কেন কাকা? যে মুসলমানের ভয়ে ভারতে চলে যেতে চাচ্ছ, সে ভারতেতে অনেক বেশি মুসলমান বাস করে। ধর্ম নিয়ে দাঙ্গা কলহ সে দেশেতেই অনেক বেশি। হিন্দু মুসলমান নিয়ে এ দেশেতে কোনো রকম দাঙ্গা কলহ নেই, উল্টো ভালোবাসাটাই বেশি।
তাহলে রাতারাতি এত হিন্দু ভারতে চলে যাচ্ছে কেন? ভুল কাকা, ভুল। আমিও তো সেই ভুলটা করতে গিয়েছিলাম, কিন্তু কাকা বাবার খুনের বিচার না করে আমি এখান থেকে এক পাও নড়ব না। বাবা স্বদেশ, তোমার বয়স কম, রক্তের গরম বেশি। জীবনের মায়ায় ফেলে যাওয়া হিন্দু সম্পত্তিকে যে দেশে এনিমি প্রপার্টি বলা হয়, যে দেশে হিন্দুদেরকে মালু বলা হয়, সে দেশে হিন্দুদের কোন চোখে দেখা হয় তুমি একবার ভেবে দেখো। আর ন্যায় বিচারের কথা বলছো? কাকা, যারা দেশের বিপদের সময় দেশ ছেড়ে পালিয়ে যায় তারা দেশের শত্রু, আর তাদের পরিত্যক্ত সম্পদই তো শত্রু সম্পদ, তাই না? বাবা, তুমি তো অনেক জ্ঞানের কথা বললে, কিন্তু ন্যায় বিচারের জায়গায় যদি অন্যায়ভাবে এই বাড়ির কাউকে আসামি করা হয় তখন? ঠিক আছে, সব ঠিক আছে, 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 ঠিক। কেমন আছো হরণ? ভালো, আগের চেয়ে অনেক ভালো। কিন্তু তোমার চেহারায় চিন্তার ছাপ কেন? একটা অপরাধ বোধ আমাকে তাড়া করছে। মন বড় কঠিন জিনিস, তাই না? তাকে কখনো ফাঁকি দেওয়া যায় না। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করেছি, কিন্তু একটা পাপের আমি অংশীদার ছিলাম, সেই পাপবোধ আমাকে তাড়া করে বেড়াচ্ছে। সেই পাপ থেকে মুক্তির পথ খোঁজো, প্রায়শ্চিত্তের পথ খোঁজো। মন বড় পবিত্র জিনিস, সে কখনো পাপ সহ্য করতে পারে না। সেই জন্যই তো আপনার কাছে ছুটে এসেছি বাবা, কি করে এই পাপ থেকে মুক্তি পাবো। কেন, কি করেছো? হাজার হাজার মানুষের অন্ন কেড়ে নিয়েছি, ভাগ্য কেড়ে নিয়েছি, নেতার ইন্ধনে জুট মিল বন্ধ করতে সহযোগিতা করেছি। করেছো কি? হ্যাঁ, এই শহরের হাজার হাজার মানুষের একমাত্র আয়ের উৎসকে তুমি কেড়ে নিয়েছ। মানুষের অভিশাপ বড় ভয়ানক, বড় ভয়ানক। আর ঈশ্বর সব সহ্য করতে পারে, কিন্তু মানুষের উপর জুলুম, মানুষের হক কেড়ে নেওয়া কখনো সহ্য করতে পারে না। আমি এখন কি করব বাবা? যেরকম ষড়যন্ত্র করে মিল বন্ধ করে দিয়েছ, সেরকম একটা বুদ্ধি খাটিয়ে বন্ধ মিল চালু করো। তা করতে না পারলে মিলের সুবিধা বঞ্চিত প্রতিটা মানুষের কাছে গিয়ে অপকর্মের জন্য ক্ষমা চাইবে, ঠিক আছে? ঠিক আছে ইউসুফ, ঠিক আছে, ঠিক আছে ইউসুফ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কি সোনার পয়সা পড়ে আছে? নেয়াটা কি ঠিক হবে নাকি? না না, পয়সাটা এভাবে পড়ে থাকবে? না না না, ঠিক তা নিয়ে যাই, কিন্তু আশেপাশে আসে না কেউ না। তুমি কেউ দেখে নাই আশেপাশে, কেউ নাই তাই আসে। সে কি কথা? পয়সা কি লাগানো নাকি?
ইয়ে লাগবে না। লোভে পাপ, পাপে মৃত্যু। মুন্না, সেদিন লোভে পড়ে পাপ করলেও প্রাশ্চিত্যটা আমার বাকি থেকে গেল, আর আজ বিনা পাপেই তোমাকে শাস্তি পেতে হচ্ছে। অনেক চেষ্টা করেও তোমার জন্য কিছুই করতে পারলাম না। লোভে পাপ, পাপে মৃত্যু। সোনার পয়সা ভাবেছিল, তাই না? 10টা টাকা দে, খিদে লাগেছে। ফুলা রুটি আছে না, পাউ রুটি ফুলা কিনে খাবো। তাদের দে 10 টাকা দে, দে। তাতে 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 পাতা 10 টাকাতে 10 টাকাতে। ও টাকা তুমি চিনতে পারো না সালা, পাগল টাকা চিনে যাবো। ফুলা রুটি খাও, কয়া দেবো কোল, সব কয়া দেবো। পাগল কোনো পয়সা চিনে। ওস্তাদ জি সাংঘাতিক খবর। কি হয়েছে রতন? ওই অনুভবকে জেল হাজত থেকে রক্তাক্ত অবস্থা হাসপাতালে শিফট করছে। সে কি কথা, কখন? এই কিছুক্ষণ আগে। সে কি কথা, চলো 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 তো চলো। ডাক্তারবাবু, অনুভবের কি অবস্থা? মানে খারাপ কিছু নয় তো? টেস্ট রিপোর্টের আগে কিছু জানা যাবে না। আচ্ছা, অনুভবের এরকম অবস্থাটা কে করতে পারে? মানে জেল হাজতে কেউ কি রাখে সেরকম কিছু? বিষয়টা সেরকম কিছু না। আসলে অনুভবের অসুস্থতাটা হঠাৎ করে বেড়ে গিয়েছিল। ও, কিন্তু মাথাটা কি করে ফাটলো, কেন ফাটলো বলুন তো? সিজোফ্রেনিয়া খুব বাজে ধরনের একটা রোগ। এটা কখনো কখনো খুব নিশ্চুপ থাকে, আবার কখনো কখনো এত হিংস্র হয়ে ওঠে যে নিজের উপর নিজেই টর্চার করতে থাকে। হ্যাঁ, ঠিক বলেছেন, এরকম ঘটনা আগেও একবার ঘটেছিল। কিন্তু এবারও এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে জেলখানার গড়াদে নিজের মাথা নিজেই ঠুকতেছিল, যার জন্য ইঞ্জুরিটা একটু বেশি। না, সবই ঠিক আছে, সবই মানলাম, কিন্তু জেলাররা কি করেছিলেন বলুন তো দেখি? তারা কেউ কি বাধা দেবে না? এটা কোনো কথা? ওরা বিষয়টা বুঝে ওঠার আগেই যখন দেখতে পেলেন তখন দেখেন যে অনুভব অজ্ঞান হয়ে গেছে। সাথে সাথে ওই ফ্যামিলি লয়ার হিসাবে আমাকে ফোন করলেন। আচ্ছা উকিলবাবু, ভাইয়া ভাবি ওনাদের কাউকে দেখছি না যে, ওনারা কোথায়? ওনাদেরকে বিষয়টা জানানো হয়নি। সে কি কথা? এটা কেমন কথা? ভাইয়াকে খবরটা জানানো দরকার না? জানালেও ওনারা আসতে পারতেন না। আজ সকালে চৌধুরী সাহেবের শাশুড়ি মারা গেছেন, ওনারা এখন ঢাকায়। আর এই অবস্থায় ওনাদেরকে এই খবরটা জানানো, বুঝতেই তো পারছেন। কিরে দাদু ভাই, তুই যে তো ঠাকুরদার মতো দলিল দস্তাবেজ নিয়ে বসে গেছিস। ঠাকুরদার দলিল দস্তাবেজ জমাজমি বুঝতো নাকি? বুঝতো মানে? আরে পাকা ঝানু ছিল। আমার শ্বশুরের তো অঢেল বিষয় সম্পত্তি ছিল, অনেকগুলো বেহাত হয়ে গেছিল, সেগুলো তো উদ্ধার করলো তো ঠাকুরদা। ঠাকুরদার সেই গুণটা আমি পেয়েছি, বাবা পাইনি। আর বাবা তো জামাই মানুষ ছিলেন, সে পাবে কি করে? তোর বাবা ছিল অন্য ধাঁচের মানুষ। এরকম মানুষ সচরাচর পৃথিবীতে আসে না, এ কথাগুলো তো ঠাকুরদাই বলতেন। তিনি তো তোর বাবাকে জামাইয়ের মতো দেখতেন না, নিজের ছেলেই মনে করতেন।
সেই ভালো মানুষটাকে ওরা দাদু ভাই, তোকে একটা কথা বলি। বলো। বিষয় সম্পত্তির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। জীবনই যদি না থাকে তাহলে বিষয় সম্পত্তি দিয়ে কি হবে? তুমি হঠাৎ এসব কথা বলছো কেন? তোর ঠাকুরদা মারা যাওয়ার 1 বছর আগে সমস্ত বিষয় সম্পত্তি তোর বাবার নামে উইল করে। উত্তরাধিকার সূত্রে এই বিষয় সম্পত্তির মালিক তুই আর নেহা। ওরা যদি তোর বাবার মতো তোকেও... তোমাকে এই কথা কে বলেছে? কাকা বলেছে না? খারাপ তো কিছু বলেনি। সে তো কলকাতায় 2টো বাড়ি করেছে, ব্যবসা বাণিজ্য করছে। শুধু ব্যবসা বাণিজ্য কি মাসিমা, আপনারা ওপারে চলুন, দেখুন আপনাদের জন্য আমি কি করি। আচ্ছা, এখানে জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করে কি বাঁচা যায়? কাকা, তুমি যে জলের কথা বলছো সেই জলেই আমার জন্ম। কুমিরের সাথে লড়াই করতে গিয়ে আমার যদি মৃত্যু হয়, কিন্তু বাবার আসল খুনের বিচার না হওয়া পর্যন্ত আমি এখান থেকে 1 পাও নড়ছি না। কিন্তু পিতার বিচার পেতে গিয়ে তুমি নিজে যদি আসামি হয়ে যাও? না না না, আমি বলছি না যে তুমি আসামি, কিন্তু চক্রান্তকারীদের হাত অনেক লম্বা। স্বার্থের জন্য ওরা দাদাকে সরিয়েছে, সেই একই কারণে ওরা তোমাকে আমাকে আসামি করতে পারে, এমনকি এবারে সবাইকে আসামি করে এই সম্পত্তি এনিমি প্রপার্টি করে গ্রাস করে নিতে পারে। তখন কি করবে? কাকা, বাবাকে যখন হারিয়েছি আমার নিজের জীবন নিয়ে ভাবি না, প্রয়োজনে আমি এর শেষ দেখে নেব। হয় ভগবান, কৃপা করো, কৃপা করো, এই অবুঝকে বুঝ দাও। নেতা এটা কোনো কাজ করলো, কথা নাই বার্তা নাই, হুট করে ঢাকায় চলে গেল। নেতা তো শুধু এলাকার প্রতিনিধি না, তিনি তো দেশেরও প্রতিনিধি। সংসদে তার একটা বক্তব্যের মূল্য কত জানেন? রশিদ সাহেব, আপনি নেতার পিএ, বিশেষ পাশ করে একজন শিক্ষিত যুবক। নেতাও আপনার কথা অনেক প্রশংসা করেন। আপনি তো জানেন, গাছের গোড়ায় পানি না দিয়ে আগায় পানি দিলে গাছকে বাঁচানো যায় না। আপনার কথা ঠিক বুঝলাম না। আপনার তো না বোঝার কথা না, খুব সহজ। এলাকাই হচ্ছে নেতার ক্ষমতার মূল ঘাঁটি এবং উৎস। এলাকায় রেখে ঢাকা বসে থাকলে তো চলবে না। আচ্ছা, সমস্যাটা কি সেটা বলুন। তাছাড়া সব সমস্যা যে নেতাকেই সমাধান করতে হবে এমন তো নয়। মুসা ভাই আপনি আছেন, বাচ্চু ভাই আপনি আছেন, আমি আছি। আমরা সবাই মিলে তো সমস্যাটার সমাধান করতে পারি। সব সমস্যার সমাধান কি করা যায়? আমরা নিজেরাই যদি এই সমস্যাটার সমাধান করতে পারতাম তাহলে তো কোনো চিন্তাই ছিল না। আচ্ছা, সমস্যাটা কি সেটা বলুন। হারুন কন্ট্রাক্টর, সে আবার কি করেছে? এতদিন যা করে নাই তাই করছে। নেতা একটা খেলার কথা বলতেন, নিজের গায়ে আগুন দিয়ে অন্যকে ঝলসানোর খেলা। হারুন কন্ট্রাক্টর সেই খেলায় খেলছে। বুঝলেন উকিল বাবু, মানে আকাশ ভাইয়ের শাশুড়ি মারা গেলেন, এদিকে অনুভব অসুস্থ, পরপর 2টো ঘটনা এমনভাবে ঘটলো, আমার সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা উকিলবাবু, এমন কোনো ঘটনা হয়নি তো যে আকাশ ভাইয়ের শাশুড়ির মৃত্যুর খবরটা পাওয়ার পর অনুভবের অসুস্থতা বেড়ে গেল? না না, সেরকম কিছু না। উকিলবাবু, আমি যতটুকু জানি, আঘাত পাওয়ার মতো ঘটনা ঘটলে বা জানলে অনুভবের মানে অস্থিরতা কিন্তু অনেক বেড়ে যায়। ঠিকই জানেন, আর এই জন্যই চৌধুরী সাহেব অনুভবকে কিছু না জানিয়ে ঢাকা চলে গেছেন। যাওয়ার সময় বলে গেলেন অনুভবকে খেয়াল রাখতে, কিন্তু এত অল্প সময়ের মধ্যে এমন একটা ঘটনা ঘটে গেল যে না পারছি তাকে জানাতে, না পারছি কোনো সিদ্ধান্ত নিতে। কিন্তু উকিলবাবু, অনুভবের অবস্থা যদি দিনে দিনে বেড়ে যায়, আরও অসুস্থতা বৃদ্ধি পায়, মানে খারাপের দিকে যায়, তখন কি হবে বলুন তো দেখিনি? তাহলে তো ফোন করা ছাড়া কোনো উপায় থাকবে না, আর চৌধুরী সাহেবকে না জানানো ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। এই যে উকিল সাহেব, আপনার রুগীকে নিয়ে আর ভয় নেই। তবে সিজিওফ্রেনিয়া রুগীদের জ্ঞান ফেরার পর মনটা খুব স্পর্শকাতর থাকে। যে কোনো সময় ছোটোখাটো আঘাতে একটা বিপর্যয় ঘটতে পারে। সেজন্য তার প্রিয় মানুষকে খুব দরকার, যাকে সে খুব পছন্দ করে, ভালোবাসে। জ্ঞান ফিরে তাকে দেখলে তার খুব ভালো লাগবে। কিন্তু এই মুহূর্তে কিছু করা কি সম্ভব? একমাত্র হেল্প করতে পারে নেহা।
চিন্তা করবেন না উকিলবাবু, যেভাবেই হোক, যে করেই হোক, নেহাকে আমি এখানে নিয়ে আসবোই। আমি দিব্যি করে বলছি, আমি যাবো, নেহাকে যেভাবে পারি আমি নিয়ে আসবো। এ আমি কথা দিয়ে গেলাম, দেখুন। কি রশিদ সাহেব, হারুন কন্ট্রাক্টরের নাম শুনে চুপসে গেলেন কেন? একজন অসৎ মানুষকে টাকা দিয়ে হোক, ক্ষমতা দিয়ে হোক, সহজেই বশ মানানো যায়, কিন্তু একজন সৎ মানুষকে আর যখন কেউ নিজের পাপ স্বীকার করে প্রায়শ্চিত্ত করে, সেক্ষেত্রে লোকটা কত ভয়াবহ চিন্তা করতে পারেন? এটা তো পাগলামো করে সে সমস্ত করছে, এতে ভয় পাওয়ার কি আছে? ভয় তো আর আমরা এমনি পাচ্ছি না, বিপদের আভাসেই ভয়টা পাচ্ছি। আমাদের সব ভয় তো নেতাকে নিয়ে। নেতা যদি বিপদে পড়ে, তাহলে আমাদের সব ক্ষমতা, আমাদের অস্তিত্ব সব কিছুই বিপন্ন হবে। হারুন কন্ট্রাক্টরের কর্মসূচিতে নেতার বিপদের কি আছে? আছে, খুব সহজ। আপনি যদি আমাদের এই কজনের মধ্যে একজনকে দিয়ে মার্ডার করান, আর সেই মার্ডারে যদি আমি সরাসরি সম্পৃক্ত না থেকে প্রত্যক্ষদর্শী হই, আর আমি যদি নিজেই পাপ স্বীকার করি, তাহলে আপনি কি সেই খুনের দায় থেকে অব্যাহতি পাবেন? নেতা কাকে খুন করেছে? চৌধুরী জুট মিল, মানে চৌধুরী পরিবারের প্রতি প্রতিহিংসার রেশ ধরিয়ে এটা করেছে। যদিও আমরা সবাইকে জানিয়েছিলাম, আকাশ চৌধুরীর দুর্নীতির কারণে এই মিলটি বন্ধ হয়ে গেছে। এখন হারুন কন্ট্রাক্টর চৌধুরী মিল বন্ধের ষড়যন্ত্রের কথাটা নিজের পাপ নিজেই স্বীকার করছে। এতে শুধু নেতার জনমতি নষ্ট হবে না, ভয়ানক বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে। দাদা নে, দুটুকু খেয়ে নে। এই কদিনে তো শরীরটা কিরকম খারাপ হয়েছে দেখেছি। তুই খেয়েছিস? না। কেন? তোর শরীর বুঝি খুব ভালো আছে? আয়নায় একবার নিজের চেহারাটা দেখ, দেখলেই বুঝতে পারবি। তুমি খেয়ে নাও না, আমি খাবো। তুই কি খাবি সেটা আমি ভালো করে জানি। দে, দুধটা দে। নে, এটা এখন তুই খা। আরে খা না। দাদা, বড় একা হয়ে গেলাম, তাই না? ভাবলে নিজেকে খুব অসহায় লাগে। দেখবি বাড়িটা আবার মানুষে ভরে উঠবে। আমি ভাবছি তোকে একটা বিয়ে দিয়ে ঘর জমায় রাখবো, কি বলিস? দাদা, অভিভাবক বলতে তো এখন তুমিই সব। আমার মনের অবস্থা তো তুমি সব জানো। আমাকে আঘাত দিয়ে কোনো কিছু করো না। বোন, বয়সের ভুলে মানুষেরই ভুল হয়। সেই ভুলে নিজের সর্বনাশ ডেকে এনে লাভ কি বল? ওস্তাদজি, কি হয়েছে? নেহাকে এভাবে বারবার ডাকছেন কেন? কোনো খারাপ খবর? নেহা, তোমাকে এক্ষুনি আমার সঙ্গে একটু যেতে হবে। কেন, কি হয়েছে ওস্তাদজি? তোমাকে হসপিটালে যেতে হবে, ওখানে অনুভব অসুস্থ হয়ে পড়ে আছে। অনুভবকে গুরুতর অসুস্থ অবস্থায় জেল হাজত থেকে মেডিকেলে নেওয়া হয়েছে, কিন্তু তার জন্য নেহাকে যেতে হবে কেন? দেখো স্বদেশ, অনুভব যে অসুস্থ হয়েছে তা সবাই আমরা জানি, কিন্তু ও যতটা না শারীরিকভাবে অসুস্থ, তার চেয়ে কিন্তু ও মানসিকভাবে অনেক অসুস্থ। তাই মনের দিক থেকে অনুভবকে সবাইকে মিলে সুস্থ করে তুলতে হবে। তার জন্য নেহাকে যেতে হবে? ওস্তাদজি, আমাদের এই পরিবারের মান সম্মানের কথা কেউ আপনারা ভাবছেন না। আচ্ছা বলুন তো, নেহা যদি আপনার আপন বোন হতো, আপনি পারতেন ওকে এইভাবে চলে যেতে দিতে? স্বদেশ, তুমি কিন্তু অনেক বড় একটা কথা বলে ফেললে। দেখো,
দেখো, তোমার পিতা আমাদের শিক্ষক ছিলেন, সে কিন্তু আমাদের পিতৃতুল্য। আর নেহাকে আমার বোনের মতোই আমি দেখি, ঠিক আছে? বোনের মতোই, আর বোন এক কথা না। হ্যাঁ, ঠিক বলেছো। তার সঙ্গে যদি আমার রক্তের বন্ধন থাকতো তাহলে অনুভবকে জেল হাজতে পৌঁছতে হতো না। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো অনুভবের অপরাধটা কি? সে যে খুনের আসামি না, সেটা তুমি জানো, নেহা জানে, আমরা সবাই জানি, অনেকেই জানে। তাহলে সেই নিরপরাধ ছেলেটাকে কষ্ট পেতে হচ্ছে কেন বলো তো? সে একটা মেয়েকে ভালোবাসে, সেটাই কি তার অপরাধ? এই কথাগুলো পুলিশ প্রশাসনই জানে, আর তাদেরকে জিজ্ঞেস করা ভালো। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছো, কিন্তু যখন প্রমাণিত হবে এই স্বদেশ রায় প্রতিহিংসা পরায়ণ হয়ে অনুভবকে ফাঁসিয়েছে, আইন কি তখন অত সহজে তোমাকে ছেড়ে দেবে ভেবেছো? তখন কি সারা শহরের মানুষ জানবে না তোমার প্রতিহিংসার কারণটা কি? শোনো স্বদেশ, প্রতিহিংসা দিয়ে জেতা যায় না, জেতার জন্য প্রয়োজন হয় ভালোবাসা, কারণ ভালোবাসার শক্তির কাছে কোনো শক্তি দাঁড়াতে পারে না। এখন অনুভব সেরে ওঠার জন্য তোমার বোনকে পাঠাবে কি পাঠাবে না, সেটা একান্তই তোমার ব্যাপার। আমি আসি। ওস্তাদজি দাঁড়ান, আমি যাব, আমাকে অনুভবের কাছে নিয়ে যান। চলো। নেহা,